কি খবর? সবাই ভালো তো? আমরাও এখানে বেশ ভালো আছি। আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, রোদ ওঠেনি। আর এদিকে চলছে জোর কদমে 100 দিনের কাজ। কিরে 100 দিনের কাজ কেমন চলছে? তোরা এখানে কি করবি রে? কি করবি তোরা এখানে? মাটি খুঁড়ছিস কেন? কি হবে? সুইমিং পুল? হায় ভগবান, তোদের পড়াশোনা নেই রে? কোনো বাড়ির কোনো কাজ নেই? দেখা যাক। আর কতদিন টাইম লাগবে সুইমিং পুল হতে? 1 মাস ধরে এরকম কোপাবি? তা 100 দিনের টাকা পয়সা ঠিকঠাক পাওয়া যাচ্ছে তো? 100 দিনের টাকা ফ্রিতে কি কাজ করছিস? অকাজ করছিস। ওদেরকে ওদের মতো ছেড়ে দিই আর চলো ঝটপট রান্নাটা বসিয়ে দিই। ভাতের জলটা বসিয়ে দিলাম, একটু চাল কুমড়োর তরকারি করব। আর বাবাইকে অনেক বলে বলে আজকে একটু খাসির মাংস আনিয়েছি, সেটাও বানাবো। কাল রাতে অনেক দিন বাদে একটা দারুণ ভূতের সিনেমা দেখলাম। ভাবছি রান্না করতে করতে তোমাদের গল্পটা বলবো। তো গল্পের শুরুতেই একটি মৃত মেয়েকে দেখাচ্ছে, যার বয়স মাত্র 16 কি 17 হবে। মেয়েটির নাম ছিল ইমিলি। গ্রামের আশেপাশের লোকেরা সবাই বলছিল ওর মৃত্যু স্বাভাবিক নয়। আর গ্রামের চার্চের যিনি ফাদার ছিলেন তার কথা অনুযায়ী ইমিলির ওপর শয়তান ভর করেছিল, তাই তিনি বারবার সেই ভূত তাড়াবার চেষ্টা করতেন। আর এই এক্সোসিজম করতে গিয়ে গত রাত্রে মেয়েটি মারা যায়। আর এই অপরাধে পুলিশ ফাদারকে গ্রেপ্তার করে। এরপর কোর্টে কেস শুরু হয়। আর ফাদারের পক্ষ থেকে লড়ার জন্য একজন ফিমেল লয়ারকে হায়ার করা হয়। সেই লয়ারের নাম ছিল এরিন। এরপর এরিন সমস্ত সাক্ষী সাবুত জোগাড় করার জন্য প্রথমে ফাদারের কাছে যায়। ফাদার এরিনকে বলে দেন যে তিনি সত্যিটাই দুনিয়ার সামনে বলবেন। এরপর এরিন ছুটে যায় গ্রামে ইমিলির মায়ের কাছে ইমিলির সম্পর্কে জানতে। ইমিলির মা ইমিলির অনেক প্রশংসা করে বলেন ও খুব হাসি খুশি মেয়ে ছিল আর খুব ভালো বাধ্য মেয়ে ছিল। তাকে স্কুল থেকে স্কলারশিপ দেওয়া হয় এবং সেটা পেয়ে সে শহরে যায় পড়তে। আর তখন থেকে সমস্ত রকম অঘটন শুরু। এরিন ইমিলির মায়ের কাছ থেকে সমস্ত কিছু শুনে শহরে ফিরে আসে। পরের দৃশ্যে দেখা যায় কোর্টে কেস শুরু হলো। কেসের শুরুতেই বিরোধী পক্ষের উকিল বলেন সমস্ত রোগেরই একটা চিকিৎসা আছে, চিকিৎসা করালেই হয়তো ইমিলি সুস্থ হয়ে যেত। কিন্তু ফাদার তা না করে বারবার এক্সোসিজম করে ইমিলিকে মেরে ফেলেছে, তাই সমস্ত দোষ ফাদারের। এর পরের দৃশ্যে ইমিলির হোস্টেলের একজন মহিলা সাক্ষী দিতে এসে বলেন হোস্টেলেই তার উপর শয়তান ভর করেছিল। তার ফলে তার শরীরে নানা রকম বিকৃতি দেখা যায় এবং সে ভীষণ কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছিল। তাই সে কথা তাকে এবং তার মাকে জানাতে বাধ্য হয়। এর পরের দৃশ্যে ডাক্তারবাবু মানে যিনি ইমিলিকে দেখছিলেন তিনি আসেন সাক্ষী দিতে। তিনি বলেন ইমিলি হ্যালুসিনেশন করতো। ফাদারও চিকিৎসা বন্ধ করে মোটেই ভালো কাজ করেননি। চিকিৎসা করলে ও নিশ্চয়ই সুস্থ হয়ে যেত। এক্ষেত্রে ফাদারই দায়ী। এরিন তখন টেবিল চাপড়ে উঠে বলল ওর শরীরে যে আঁচড়ানোর দাগগুলো পাওয়া গেছে সেগুলো সম্পর্কে আপনি কি বলবেন? আপনি ঠিকমতো ওর চিকিৎসাই করেননি। প্রথম দিন এই ধরনের নানান কথোপকথন হওয়ার পরে ফাদারকে আবার জেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। লয়ার এরিন ফাদারের সঙ্গে জেলে দেখা করতে আসেন। তখন ফাদার বলেন তুমি কিন্তু সাবধানে থেকো, কারণ ডেমন মানে শয়তান কিন্তু সবসময় আমাদের ওপর নজর রাখছে। এর পরের দৃশ্যেই ইমিলির বয়ফ্রেন্ড বলে যে হোস্টেলের ছাদে ইমিলি শয়তানকে দেখতে পেয়েছিল। ও সবসময় চিৎকার করত। সে আরও জানায় যে একদিন সন্ধেবেলা সে চার্চের বাইরে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। এমন সময় ইমিলি বৃষ্টিতে সম্পূর্ণ ভিজে চার্চের মধ্যে দৌড়ে ঢুকে যায়। আর গডের সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎই সে পেছন দিকে পুরোপুরি বেঁকে যায়। আর সেই দৃশ্য দেখেই ওর বয়ফ্রেন্ড ভয়ে এক কোণায় সিটিয়ে যায়। ওর কাছে যেতে চেয়েও যেতে পারে না। আর হঠাৎই ইমিলি নিজের গলায় বলে ওঠে সবার মতো তুমিও আমার থেকে দূরে সরে যেও না। পরের দৃশ্যে এরিন যখন রাত্রিবেলা শুতে যায় তখন তার সাথেও একই রকমের ঘটনাগুলো ঘটতে থাকে। রাত 3টের সময় হঠাৎই তার সমস্ত ঘড়িগুলো বন্ধ হয়ে যায় আর দরজা জানলাগুলো একা একাই পড়তে থাকে। ঠিক একই রকমভাবে ওই সময় জেলে ফাদার শয়তানকে দেখতে পায় এবং সে প্রার্থনা শুরু করে। তারপর হঠাৎই শয়তান গায়েব হয়ে যায়। এই সমস্ত কারণে এরিন সারা রাত ঘুমাতে পারে না এবং সকালবেলা যথারীতি সে লেট ওঠে এবং কোর্টেও লেট পৌঁছায়। কোর্টে এরিনকে এই অবস্থায় দেখে ফাদার ঠিক বুঝতে পেরেছিল এবং সে বলেছিল আমি তোমাকে বারবার বলেছিলাম সাবধানে থাকতে। শয়তান তোমার উপরেও অ্যাটাক করার চেষ্টা করছে, তাই তোমাকে ভীষণ সাবধানে থাকতে হবে। এরপর কোর্টে সবাই নিজেদের মতো করে সাক্ষী দেন। ইমিলির পরিবারের সমস্ত লোকই ফাদারের হয়েই সাক্ষী দিয়েছিল। ইমিলির বয়ফ্রেন্ড সাক্ষী দিতে এসে বলে ও তো ওষুধ খাচ্ছিলই, তাতে তো কোনো কাজই হচ্ছিল না, বরং ও দিনকে দিন আরও দুর্বল আর ভয়ঙ্কর হয়ে উঠছিল। চলো তোমাদের সাথে গল্প করতে করতে চাল কুমড়োর তরকারিটা কিন্তু হয়ে গেল। এবার মাংসটা বসিয়ে দিই বুঝলে। সে আরও জানায় যে ইমিলি খাওয়া দাওয়া পর্যন্ত ছেড়ে দিয়েছিল আর সবসময় ভীষণ ভয়ে থাকতো।
একদিন রাতে চোখ খুলতেই সে দেখে ইমিলি মেঝেতে পড়ে রয়েছে পুরোপুরি পেছন দিকে বেঁকে আর অন্যরকমভাবে তার দিকে তাকিয়ে রয়েছে। আর ওর চোখগুলো পুরোপুরি কালো হয়ে গেছিলো, পুরো শয়তানের মতো। আবার ইমিলির মা জানায় যে ওকে যখন ওর গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল তারপরে ও রান্নাঘরে অর্ধেক রাত্রে ঢুকে আরশোলা খেত, মাকড়সা খেত। একদিন রাতে ইমিলির বোন দেখে ইমিলি দেওয়ালে আঁচড়াচ্ছে আর বোনকে দেখে হঠাৎই সে চিৎকার করে উঠল। ইমিলির মধ্যে এমনই একটা পাওয়ার চলে এসেছিল যেটা মানুষের মধ্যে কখনোই থাকা সম্ভব নয়। এই অবস্থায় ফাদারকে খবর দেওয়া হয় এবং ফাদার আসেন। তারপর যখনই ফাদার ইমিলির মাথায় ক্রসটা ছোঁয়ান তখনই ইমিলি বিভিন্ন ভাষায় ফাদারকে থ্রেট দিতে থাকে। পরদিন কোর্টে এরিন সেই ডাক্তারের কথা জানতে পারে যিনি এক্সোরসিজমের সময় সেখানে উপস্থিত ছিলেন। এরিন আর এক মুহূর্ত দেরি না করে সেই ডাক্তারের সাথে দেখা করতে যান। এরিন ওই ডাক্তারকে রাজি করায় যাতে তিনি সাক্ষী দিতে আসেন এবং ডাক্তারবাবু রাজি হয়ে যান। কথা দেওয়া সত্ত্বেও ডাক্তারবাবু কিন্তু কোর্টে আসেননি সাক্ষী দিতে। তারপর এরিন যথারীতি আবার ছুটে যায় ডাক্তারবাবুর কাছে, কিন্তু ডাক্তারবাবু বলেন আমার পক্ষে এই কেসের সাথে আর নিজেকে জড়ানো সম্ভব নয়। এই বলে তিনি একটি টেপ রেকর্ডার এরিনের হাতে তুলে দেন যার মধ্যে এক্সোরসিজমের পুরো ঘটনাটা রেকর্ডিং হয়েছিল। সেই দিন রাত্রে এরিন যখন ঘুমাতে যায় ঘুমের ঘোরে সে হঠাৎই শুনতে পায় বিড়বিড় করে কেউ কথা বলছে। সে হঠাৎ করে লাফ দিয়ে উঠে দেখে যে টেপ রেকর্ডারটা বাজছে। এবার এরিন এক মুহূর্তের জন্য ভয় পেয়ে যায়, কারণ টেপ রেকর্ডারটা অন কে করলো। এর পরের দৃশ্যে কোর্টে এরিন সেই টেপ রেকর্ডারটা জাজের সামনে পেশ করে। ফাদার জাজকে জানান যে প্রথম এক্সোরসিজমের পরে তার সাথেও বিভিন্ন রকম ঘটনা ঘটেছিল। রাত 3টের সময় তার ঘরেও সমস্ত ঘড়ি বন্ধ হয়ে গেছিল, সে চার্চ থেকে পালাতে বাধ্য হয়েছিল। ফাদার এও জানান যে এক্সোরসিজম চলাকালীন ইমিলি বিভিন্ন কণ্ঠস্বর বার করত। শুধু তাই নয়, বিভিন্ন ভাষায় সবাইকে থ্রেট দিত। এমনকি ফাদার যখনই শয়তানদের নাম জিজ্ঞাসা করতেন তখনই ইমিলি 1 2 3 4 5 6 এটাই উত্তর দিত। একবার তো এক্সোরসিজম চলাকালীন ইমিলি নিজের হাত খুলে জানলা দিয়ে নিচে লাফ দেয়, তারপর দৌড়ে ঘোড়া রাস্তা বলে অন্ধকারের মধ্যে ঢুকে যায়। বয়স্ক ফাদার তবুও কিন্তু হাল ছাড়েননি, তিনিও তার পিছু নেন। আস্থা বলে পুনরায় এক্সোরসিজমের কাজ শুরু হয়। শয়তানরা অনেক চেষ্টা করে ফাদারকে আটকানোর। এরপর ফাদার ইমিলির কপালে ক্রসটা ছুঁয়ে তাদের নাম জিজ্ঞাসা করতেই হঠাৎ শয়তানরা এক এক করে নিজেদের কণ্ঠস্বরে নিজেদের নামগুলো বলা শুরু করে। তার মধ্যে সমস্ত নামগুলো ছিল বিভিন্ন আলাদা আলাদা ভাষার। তার মধ্যে কিছু ছিল অ্যারবিক, গ্রিক, জার্মান, ল্যাটিন এইসব। আর সবশেষে ইমিলি লুসিফারের নামও নিয়েছিল, যে কিনা ছিল শয়তানদের রাজা। পুরো টেপ রেকর্ডারটা শোনার পর বিরোধী পক্ষের উকিল বলেন প্রত্যেকটা মানুষই নিজের কণ্ঠ থেকে দুটো করে আওয়াজ নর্মালি বের করতেই পারে, এতে অবাক হওয়ার কিছু নেই। মারা যাওয়ার আগে ইমিলি ওই অবস্থায় একটি চিঠি লিখে গেছিল যেখানে সে তার ভগবানকে প্রশ্ন করেছিল আমি কেন। তার প্রশ্নের উত্তরে মাদার মেরি বলেছিলেন তুমি যদি বেঁচে থাকতে চাও তাহলে এই সমস্ত কষ্টগুলো সঙ্গে নিয়েই তোমাকে বেঁচে থাকতে হবে, আর নয়তোবা তুমি মারা যাও। মাদার মেরির কথা শুনে সে মৃত্যুর পথই বেছে নিয়েছিল। অপর দৃশ্যে জাজ পুরো টেপ রেকর্ডারটা শোনার পরে ফাদারকে নির্দোষ ঘোষিত করেন। এই ছিল কাহিনী। সিনেমার গল্পটা বলতে বলতে দুটো পদ রান্না হয়ে গেল, সাথে ভাতও রান্না হয়ে গেল। যাই হোক, কতটা গুছিয়ে তোমাদের বোঝাতে পারলাম বা বলতে পারলাম জানি না, তবে তোমরা অবশ্যই সিনেমাটা গিয়ে দেখো। আমার তো ভীষণ ভালো লেগেছে, আর আমার ভূতের সিনেমার লিস্টে এই সিনেমাটা 1 নম্বরে অ্যাড করলাম, কারণ এটা ভীষণ ভয়ঙ্করও লেগেছে আমার। ও হ্যাঁ, মনে থাকতে থাকতে বলে দিই, সিনেমাটার নাম হলো দ্য এক্সোরসিজম অফ ইমিলি রোজ। আরও একটা কথা, এটা কিন্তু কোনো মন গড়া কাহিনী নয়, এটা কিন্তু একটা সত্যি ঘটনা। সত্যি ঘটনা বলেই হঠাৎই এই কথাটাই মাথায় এলো যে সত্যি 16-17 বছরের একটা মেয়ে, সে যে কারণেই মারা গিয়ে থাকুক, তাকে শয়তান বা ভূতেই ধরে থাকুক বা তার কোনো রোগই হয়ে থাকুক, কষ্টটাও তো সেই পেয়েছে, তাই না? আর এত কম বয়সে সে মারা গিয়েছে, কত কষ্ট পেয়ে মারা গিয়েছে। যাই হোক, আশা করছি সিনেমাটা গিয়ে তোমরা দেখবে, আমার মতো তোমাদেরও ভীষণ ভালো লাগবে। চলো এবার খাবার দেওয়ার পালা। বাবাইটাকে বলি তাড়াতাড়ি চান কর, গরম গরম মাংস ভাত খাবি। বাবাই এখন লাউয়ের তরকারিটা কেমন হয়েছে বাবাই? 10-এর মধ্যে। হ্যাঁ 10-এর মধ্যে। তোকে মাংস রান্না করেছি, তোকে মাংস দেবো না। দেখ তুই যদি আমি মাংস যদি দিয়েছি আমাকেই দেবে না। না, তুই বললি কেন? আমি যে কষ্ট করে যে রান্না করলাম লাউয়ের তরকারি, তুই বললি কেন? চাল কুমড়ো, সরি,
নিজেই জানি না কি রান্না করে। না অ্যাকচুয়ালি আমি লাউ আর চাল কুমড়ো করেছি তো। যাই হোক, তুই যে বললি 10-এর মধ্যে 1, তোকে কে মাংস দেয় আমি দেখবো। দেখ মাংসর কালারটা একবার দেখ, দেখ একদম চাইবি না, চাইবি না। এই যে খাওয়াটা হয়ে গেল, এরপরে তুই কি দিয়ে খাবি আমি দেখবো। ভাত দাও তো। ডোন্ট ভাত দাও, ভাত দাও। ডোন্ট, ভাত দাও, মাংস দেবে না। দেখি মাংস ছাড়া আজকে কি ভাবে তুই খাস। না আমি দিচ্ছি, আমি দিচ্ছি। কেমন হয়েছে? না সেদ্ধ হওয়া আলু খাচ্ছি। আলু সেদ্ধ হয়নি? কি কি লাগবে? ওটা আমার দোষ না, ওটা আলুর দোষ। ওই যেমন অঙ্ক করতে গেলে অঙ্ক না পারলে বলে অঙ্কটাই অ্যাবনর্মাল। না এমনি বল মাংসটা কেমন হয়েছে সেটা। -10। কত? -10। কপ কপ করে খাচ্ছি আর বলছো -10। -10। এমনি ওভারঅল কিরকম রান্না হয়েছে? সেই স্বাদ। সেই স্বাদ তো? কে? সেই স্বাদ তো? সেদ্ধ হয়েছে ভালো? আজকে বলতাম আমাদের রাঁধুনি, সব থেকে বিশ্বের সেরা রাঁধুনি বসে গেছে রান্না করতে। স্যার কি রান্না করছেন স্যার? ও স্যার ম্যাগি। স্যার আজকে ম্যাগি রান্না করতে বসেছে। এই গোটা গোটা ম্যাগি দিয়ে দিল। আর কি কি আছে জামবাটিতে? ও আচ্ছা, শুকনো লঙ্কার বীজ ভাজছে, তার মধ্যে দুটো ম্যাগি। আচ্ছা 2.5টে ম্যাগি। দেখা যাক রান্নার প্রসেসটা আজকে তোমরাও শিখে নাও কিভাবে ম্যাগি বানাতে হয়। চারিদিকে কোটো বাটা ছড়িয়েছে। ওয়ার্ল্ড বেস্ট নুডলস তৈরি হচ্ছে আমার ঘরে। ওয়ার্ল্ডের বেস্ট শেফ রান্না করছে। রান্না করতে করতে মাঝে মধ্যে চামচ দিয়ে ম্যাগিগুলোকে খোঁচা দিতে হয়। আপনার সমস্যাটা কি আপনি বুঝিনি? ম্যাগিতে কি সার্ফ মিশিয়েছিস নাকি? এত ফেনা হচ্ছে কেন? আপনারা বকেন কেন? হ্যাঁ ম্যাগিতে কি সার্ফ? ওখানে মিট মশলা ফিট মশলাগুলো সব কোথায় গো? এই কেলেঙ্কারি, এটা কি ম্যাগি হয়েছে? এ কি খাওয়ার আগেই মুখটা এরকম, খাওয়ার পরে কি হবে? হ্যাঁ এটা কি ম্যাগি হয়েছে রে? ম্যাগি এক জামবাটি ঝোল, তার মধ্যে ম্যাগিগুলো ভাসছে। হ্যাঁ একটু টেস্ট করে দেখবো বাবাই কেমন হলো। শোনো, অসুস্থ হয়ে গেলে দোষ নেই, সাইন করে খেতে হবে। দরকার নেই ভাই, তোর ম্যাগি তুই খা, আমার কোনো দরকার নেই ভাই। বাবা তুই একটুখানি খেয়ে দেখাবি নাকি ম্যাগিটা? ঠান্ডা হোক গরম হয় না, আগুন জ্বলছে। একটু ফু দিয়ে খেয়ে দেখা, তবে তো আমি বুঝবো যে এত সুন্দর ম্যাগির টেস্টটা কেমন হয়েছে। একটু সামান্য করে খেয়ে দেখ কেমন হয়েছে। একটু স্যুপটাই টেস্ট করে বল। সেই স্বাদ। হ্যাঁ স্বাদ কে? এত স্বাদ কে? এটা ঠিক কেমন স্বাদ হয়েছে আমি একটু টেস্ট করে দেখবই, যা হয় হবে। পুরো নেতা গোলা জল মারা গিয়া। হুম বন্ধুরা তোমাদের জানিয়ে রাখি, দুনিয়ার সব থেকে বাজে ম্যাগি যদি হয়ে থাকে তাহলে এইটা হতেই পারে। সব থেকে বাজে ম্যাগি দুনিয়ার। তুই আর কি করে খাবি আমি নিজেও জানি না, একেবারে যাচ্ছে তাই জঘন্য মার্কা মারা ম্যাগি। ঠিক আছে দেখ। ঠিক আছে
তাহলে বাবা এই ম্যাগিটা হজম হজম করুক। তাহলে আজকের মতো এইটুকুই ভিডিওটা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। শুভরাত্রি।